কখন ছুটি হবে, কখন বাজবে সেই ঘন্টা? কখন ছুটি হবে, কখন বাজবে সেই ঘন্টা? ছোট্টবেলার পাঠশালার ওই শাসন ভেঙে আনচান করতো এই মনটা। কখন ছুটি হবে, কখন বাজবে সেই ঘন্টা? প্রিয় দেশবাসী এবং বাংলাদেশ সরকারের খনিজ জ্বালানি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সকল দপ্তর, আমি আজকের দুইটি বিষয়ের উপর কথা বলার জন্য এই গানের কলিটি দিয়ে শুরু করছি। আপনারা অনেকেই জানেন 1980 দশকে নারায়ণগঞ্জের একটি স্কুলে যখন হয়তো রমজান বা কোনো পূজার ছুটিতে লং মেয়াদি এক ছুটি দিয়েছিল স্কুল, ঠিক সেই মুহূর্তে সেই স্কুলের এক ছাত্র ছুটির পূর্ব মুহূর্তে টয়লেটে ঢুকেছিলেন। স্কুল ছুটি হয়ে সমস্ত ছাত্রছাত্রী ডিভার্সার হয়ে চলে যায়, আর গেটের দারোয়ান গেট বন্ধ করে দিয়ে চলে যায়। ওই ছেলেটি টয়লেটে আটকা পড়ে, বিপদ আজ করতে পেরে সে তার সর্বোচ্চ চেষ্টা দিয়ে মানুষের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছিল, বাঁচার জন্য চেষ্টা করেছিল, কিন্তু তার ডাক কেউ শোনেনি। সে বলতেছিল যে আমি তোমাদের ডাক শুনতেছি, কিন্তু তোমরা আমাদের ডাক শোনো না। তাই আমি আজকের এই কথাটা বললাম এই জন্য, আজকে সারা বাংলাদেশের সমস্ত মানুষ সবাই মর্মে মর্মে অনুভব করতেছেন গ্যাসের তীব্র সংকটের নামে এক বিশাল সিন্ডিকেট। যেরকম একটি সিন্ডিকেট তৈরি হয়েছে আমাদের সেই ঐতিহ্যবাহী পুঁজিবাজার, স্টক এক্সচেঞ্জ এবং বাংলাদেশের সমস্ত ব্যাংকগুলো লুটপাট। তা আমি ব্যাংক এবং শেয়ার বাজার নিয়ে একটু পরে কথা বলি। প্রথমে আমি গ্যাসের কথাটাই বলি। আমি ঢাকা সেনানিবাস ইসিবি চত্বর 12 এলাকার বসবাসকারী। আমি আর্মি তাদের অভিযানের প্রতি অত্যন্ত সম্মান জানিয়ে আমি বলছি, দেশ এবং জাতীয় যে কোনো দুর্যোগে বাংলাদেশের চৌকস সেনাবাহিনী সর্বদাই সবসময় তাদের অবদান রেখে আসছেন। এই 24শে জুলাই দেরিতে হলো বাংলাদেশ সেনাবাহিনী যে ভূমিকা রেখেছেন, তখন তারা ওই ভূমিকা যদি না রাখতেন, যদি এগিয়ে না আসতেন, তাহলে আমাদের পরিস্থিতি হয়তো আরও খারাপের দিকে যেত। যা হোক, আমি সেদিকে যাব না। তো বাংলাদেশ সেনাবাহিনী তাদের দুর্বৃত্ত অভিযান পরিচালনা করছেন এবং সর্বোচ্চ চেষ্টা দিয়ে এই সিন্ডিকেট দূর করার চেষ্টা করছেন, কিন্তু এখনও এই গ্যাসের সংকট নিরসন করতে পারেনি। আনাচে কানাচে আমি অনেক জায়গায় খবর নিয়েছি, তারা বলছেন গ্যাস নাই। আমি অবিলম্বে বাংলাদেশ সরকারের খনিজ সম্পদ এবং জ্বালানি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সকলকে এবং প্রধান উপদেষ্টাকে এই বিষয়ে ত্বরিত গতিতে সমাধান করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। সেই সাথে আমি বলতে চাই, বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ এবং ডিএসইসির চেয়ারম্যান মমিনুল ইসলাম, আইসিবি চেয়ারম্যান মোহাম্মদ আবু আহমেদ এবং সর্বোচ্চ ওনাদের মাথার উপরে রয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ আহমেদ। আপনারা নিশ্চয় জানেন, দীর্ঘ এই 15টি মাস পুঁজিবাজারের বিনিয়োগকারীর যে পরিস্থিতি, সমস্ত ব্যাংকগুলোর পরিস্থিতি দেউলিয়া না হলেও এই অপদার্থ গভর্নর দেউলিয়া ঘোষণা করে
মিথ্যা একটি ঝুঁঝু ছড়িয়ে এই ব্যাংকগুলোকে লুটপাট করার জন্য এই মার্জারের নামে তারা একটা লুটপাটের ফন্দি করে, প্রজ্ঞাপন জারি করে, লাখ লাখ বিনিয়োগকারীদের শেয়ারগুলো শূন্য করে দিয়েছে। বিনিয়োগকারীদের পরিস্থিতি আজকের অত্যন্ত নাজুক। বিনিয়োগকারী আজকের পুঁজি হারিয়ে পথে প্রান্তে নিঃস্ব হয়ে ঘুরে বেড়াচ্ছে, আন্দোলন করছে। অনেক বিনিয়োগকারী আজকে ঢাকা ছেড়ে পরিবার পরিজন নিয়ে গ্রামে অবস্থান করছে। তাদের অবস্থা খুবই করুণ, এগুলো বিবেচনা করা উচিত। এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে বলছি, অবিলম্বে এই 5টি ব্যাংকের বিনিয়োগকারীদের পুঁজিগুলো যেভাবেই হোক সরকারের সাথে আলোচনায় বসে আপনারা সমাধান করুন। এই বিনিয়োগকারীদের প্রত্যেকেরই এই বিনিয়োগ করা টাকাগুলো অত্যন্ত কষ্টের। তাদের কেউ কেউ পেনশনের টাকা বিনিয়োগ করেছিল, এবং যারা এই পুঁজি বাজার নিয়ে যারা অশুভ চিন্তা করছে, অসৎ কাজ করছে, দিনরাত 24 ঘন্টা এই বাজারটাকে ডাউন করে রেখেছে, তাদের মূল উদ্দেশ্য কী সেটা এখন সকলের জানা প্রয়োজন। আর সেই সাথে আমি এখন বলবো, যারা বর্তমানে রাজনৈতিক দল মাঠে প্রান্তরে নির্বাচনে ভোটের জন্য প্রচারণা চালাচ্ছেন, আপনাদের উচিত নির্বাচনে যত ইশতেহার আছে তার ভিতরে সবচেয়ে বড় ইশতেহার হবে এই পুঁজিবাজার এবং বিনিয়োগকারীদের মার্জার নামে যে 5টি ব্যাংকের শেয়ার হাতিয়ে নিয়েছে, সেই শেয়ারগুলোকে বিনিয়োগকারীদের বুঝিয়ে দেবেন সেই প্রতিশ্রুতি, এবং প্রতিশ্রুতিই নয়, এই প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হবে। সেই সাথে আমি বলতে চাই, যারা এই ব্যাংক এবং শেয়ার বাজার নিয়ে যারা লুটপাট করেছে তাদের মধ্যে রয়েছেন ডক্টর সালেহ আহমেদ, তারপর হলো গভর্নর মনসুর, আবু আহমেদ, ডিএসসিসি চেয়ারম্যান মমিনুল ইসলাম, সেই সাথে জড়িত রয়েছেন আলামিন সহ আরও প্রায় ডজনখানেক মানুষ, যারা এই পুঁজিবাজার নিয়ে বিভিন্ন মিথ্যা এবং গুজব ছড়িয়ে এবং আইপিও নামে যারা বর্তমানে এখন আবার আইপিও আনার চেষ্টা করছে। 400-র মতো কোম্পানি বাজারে রয়েছে, এই ব্রোকার্স অ্যাসোসিয়েশন, তারা আবার আইপিওর জন্য দৌড়ঝাঁপ করছে। আমি দেখলাম, আমার কাছে হতবাক লেগেছে এই জন্য যে ওনারা বিএনপি নবনির্বাচিত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে দেখা করেছেন, অথচ ওনাদের কণ্ঠে এই 33 লাখ আমার বিনিয়োগকারীর ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারী ভাইদের কোনো কষ্টের কথা ওনারা তুলে ধরেনি। ওনারা রয়েছেন শুধু ওনাদের সুযোগ সুবিধা আদায়ের জন্য, ওনাদের কর হ্রাস করার জন্য, ওনাদের আইপিও আনার জন্য। ওনারা শুধুই মিডিয়ে বলছে যে ভালো আইপিও না আসলে বাজার ভালো হবে না। আরে ভাই, ভালো আইপিও আনার তো সব দিনই ভালো আইপিও আপনারা নিয়ে আসেন, আসার পরে দেখা যায় কি ওই যেরকম ভালো বলে নিয়ে আসেন, প্রথমে বসেন, বসার পরে আস্তে আস্তে শুইয়া তারপর লাস্টে ওই বাড়ির মালিককেই আপনারা গলা কেটে হত্যা করেন। আপনাদের পরিস্থিতি, পুঁজিবাজার পরিস্থিতি বর্তমানে ঠিক তার বাস্তব চিত্র। আমি বলতে চাই, আমাদের বাংলাদেশের এই সমস্ত লুটপাটকারীদের আর আপনারা আগামীতে যারা নির্বাচিত হবেন, অতীতে কি হয়েছে আমি সেটা বলতে চাই না। এই লুটপাটকারীদের আপনারা কেউ কখনো কোনো দলে কোনো পদ দিয়ে সাহায্য করবেন না, সহায়তা করবেন না। আপনাদের যদি সহায়তার প্রয়োজন হয়, কোনো বুদ্ধির প্রয়োজন হয়, দেশে হাজারো হাজারো মানুষ রয়েছে যারা সৎ, নির্ভীক এবং পরিশ্রমী, তারা মেধা দিয়ে চিন্তা করে কোনো টাকা পয়সা ছাড়া আপনাদের সহযোগিতা দেবে। আপনারা এই চোর ছেচর এদেরকে আর কখনো দলে ভিড়াবেন না। দেশটাকে আপনারা আগামী নির্বাচনে যারা জয়ী হবেন, আমার বিনীত অনুরোধ, আপনারা দেশটাকে সাজাবেন। আপনারা যদি লুটপাট এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ করতে পারেন, আমি মনে করি এই দেশ কানাডা, আমেরিকার অদলে গঠন করা মাত্র 1 বছর সময়ের ভিতরে চেষ্টা করলে অনেকটা এগিয়ে দেওয়া সম্ভব আমি মনে করি। তো আমি আজকের কথা এখানে শেষ করব, এবং সরকারের কাছে এবং সেনাবাহিনীর কাছে আমার বিনীত অনুরোধ, অবিলম্বে বাংলাদেশের আনাচে কানাচে যাতে আপামর সকল মানুষ গ্যাসের বোতল কিনতে পারে বা বোতল অ্যাভেলেবেল সাপ্লাই থাকে, ইমিডিয়েট সেই ব্যবস্থা গ্রহণ করা হোক। এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।